আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি আমাদের শ্রীমতী নিরুপমা বিশ্বাস, যিনি দিল্লিতে থেকেছেন দীর্ঘদিন, এখনো থাকেন। ওনার স্বামী ছিলেন বৈজ্ঞানিক ডক্টর সুধেন্দু কুমার বিশ্বাস এবং উনি ওরাকান্দি মিড হাই স্কুলে পড়েছেন আমাদের নিরুপমাদি, এবং ঢাকাতে পড়েছেন, এদেশে এসে পড়েছেন। উনি একজন সমাজ নেত্রী, কেননা দিল্লির বুকে এসসি এসটি ওবিসি এই যে আন্দোলন, দিদি এই আন্দোলনকে উনি ছড়িয়ে দিয়েছিলেন। সেই সূত্রেই আমি 97 সালে দিদির ফ্ল্যাটে যাই। এইবার দিদির সঙ্গে পরিচয় হয়ে দেখি যে দিদি এবং ওনার হাজব্যান্ড মারা গেছেন। তিনি এই হরিচাঁদ গুরুচাঁদ রিসার্চ ফাউন্ডেশন করেছেন, দিল্লিতেও করেছেন, এবং এখানে ওনার 23 কাঠা জমি, সেখানে স্কুল করেছেন হরিচাঁদ গুরুচাঁদের নামে। সেখানে পড়াশোনা চলছে। মাননীয় প্রধান শিক্ষক প্রাক্তন বগুলা হাই স্কুল, পূর্বপাড়া হাই স্কুল, তিনি প্রধান শিক্ষক থাকাকালীন হরিচাঁদ গুরুচাঁদের মূর্তি বসিয়েছেন স্কুলে। উনি বাবা সাহেবের মূর্তি বসিয়েছেন। উনি গুরুচাঁদ ঠাকুরের নামে একটা লাইব্রেরি করে এসছেন। সে লাইব্রেরিতে আমার বই দিয়েছি। আর বাংলাদেশ থেকে যিনি এসছেন আমাদের মাননীয় অসীম মজুমদার, তিনি তো বাংলাদেশের আন্দোলনের সঙ্গে যুক্ত। ওনার সঙ্গে আমি বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সেই সমুদ্রের কাছে সমস্ত গেছি বিভিন্ন সভাতে, আমি দেখেছি ওনার প্রভাব। তাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত আছেন নিখিল কুমার বিশ্বাস, পলতা থেকে এসছেন, কাস্টমস অফিসার ছিলেন। তিনি নানা আন্দোলনের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের বিজন বক্সি। তুমি একটু উঠে দাও, তুই তো কালকে শুনি, আজকেও আসনি। বিজন বক্সি নতুন ধারায় গান রচনা করেছেন। আপনারা এখানে দেখতে পেয়েছেন যে আমার 5-4টে ভলিউমই মতুয়া সঙ্গীতের উপর। এখানে আমার এই বইগুলোর অনেক তথ্য জোগাড় করে দিয়েছেন। ও নিজেরও গান রচনা করেছেন। ওর দল নিয়ে গান করার কথা ছিল। উনি পাঁচালিক ঢঙে, উনি MA পাস, ওনার স্ত্রীও এই MABT টিচার। ওনার এই কত বছর তো স্কুল চলছে, 38 বছর হরিগুরুচাঁদ শিক্ষানিকেতন, বিদ্যানিকেতন উনি চালাচ্ছেন। সেখানকার প্রধান শিক্ষিকা, প্রধান শিক্ষক। আর কপিলদার কথা তো বলেছি যে কপিলদা আন্তর্জাতিক ক্ষেত্রে সাহিত্যিক এবং সমাজের আষ্টে পৃষ্ঠে উনি সমাজের সঙ্গে যুক্ত আছেন। আমাদের এসছেন হরেন্দ্রনাথ মণ্ডল, অমলকৃষ্ণ সরকার, তিনিও লেখক, তার বই একটু আগেই দিয়েছেন। হরেনবাবু বই লিখেছেন। আপনারা কালকের থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় আসছেন, চলেও গেছেন অনেকে। কালকেও রাত্রে এখানে হলে এই মঞ্চে কিছু কথা আলোচনা হয়েছে। আপনারা গান শুনবেন, গান প্রতিদিনই প্রতি অনুষ্ঠানে শোনেন, কিন্তু এই বৎসর থেকে আমাদের বাড়িতে এই বিশিষ্ট লোকের আলোচনাও আপনাদের শুনতে হবে। আবার সভানেত্রী বলেছেন যে আলোচনার কি প্রয়োজন, সেটা উনি ধরে দিয়ে গেছেন যে আলোচনা কেন দরকার। হরিচাঁদ, এখানে দেখুন সবাই আমরা আছি। আমরা যখন কেউ মারা যায় সে কিন্তু বাউন ডেকে আনে। কেউ যখন বিয়ে করতে যায় বাউন ডেকে আনে। আমরা এখানে অনেকগুলো দল আছে এই এরিয়া, কিন্তু আমরা এখনো ঠাকুরের আদর্শ গ্রহণ করতে পারিনি। শুধু গান কীর্তন করি। কিন্তু হরিলীলামৃতে যে বলল হরিচাঁদ, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি বানি তাই। তাহলে আমি বেদ বিধি বানতে গেলে ব্রাহ্মণের মুখ দিয়ে
এ কথাগুলো অন্যরাও বলবেন। এই একটার উপর আজকে আলোচনা আমি রাখতে বলছি যে মস্তক মুন্ডন যদি করি তাতে কি শিকার ওই পুরোহিত দর্পণে রয়েছে। তাহলে আমি এ পর্যন্ত 1439টা বিয়ে দিলাম, এই গত সপ্তাহ পর্যন্ত 87 সাল থেকে। তাহলে কোনো তো অসুবিধা হচ্ছে না, শ্রদ্ধা অনুষ্ঠান তো লেগেই আছে। আমি নিজের বাবার কাজেও তো আমি মস্তক মুন্ডন করিনি, এই ধরাও বাঁধিনি। তারপরেই কিন্তু আমার পিএইচডি হচ্ছে, তারপরে ডিলিট হচ্ছে, পুষ্পর প্রফেসরি হচ্ছে, ডক্টরেট হচ্ছে, সব কিছুই আমার। তাহলে বুঝতাম যে প্রেতাত্মা, অস্পৃশ্যতা লাগিয়ে দিল মানুষে মানুষে। তাহলে মতুয়ারা তো অস্পৃশ্যতা মানে না, মানুষে মানুষে ভেদাভেদ করে রেখেছিল। নমশূদ্রদের মধ্যবঙ্গে 17টা উপজাতিতে বিভক্ত করেছিল। আনন্দ বিশ্বাস কিন্তু ওই জেলে মানে নমশূদ্র, এই কুটিকালির যে নমশূদ্র, ধানী নম, মগ নম, পিরালি নম, শিয়ালি নম, তারার নম, তারপরে আরো নানা ভাগ আমার ওই বইটাই দিয়েছি। গুরুচাঁদ ঠাকুর সেটা ওই করে যে এত বড় জাতি, সেই জাতিকে যদি বিভক্ত করে রাখে। এখনো ধানী বলে, আমাদের বাড়িতে একটা চিঠি আছে, 8 পৃষ্ঠা চিঠি। তিনি ধর্ম আত্মীয়তা করেছিলেন, বলেছিলেন কি 82 সালে যে আমরা ধানী বলে কি তোমরা মিশছো না। এটাও গুরুচাঁদ ঠাকুর বই পড়ে দেখবেন কিভাবে মানে আগে নিজের জাতিকে ঐক্যবদ্ধ করলেন। তাহলে তারকসাই তো জেলে নম ছিল, মানে জিএলি নম। তাহলে কিন্তু আমাদের মনের থেকে 71 সালে আমি যখন পড়ি, ওই বয়সে আমাদের আত্মীয়রা এসে বলছে কি, এই সে আত্মীয় বলছে তোমরা নাকি এ জায়গায় ধানি টানি কিছু মানো না। আমি বলছে না, ধানিও মানি না, ওই মগও মানি না, ওই শিয়ালও মানি না, কুলিন নমও মানি না। শিউলি নমরান যেদের বলে যে কুলিন নম, এই বরিশাল, গোপালগঞ্জ, যশোরের 96 খান হলো কুলিন নম, 11 খান হলো ধানি নম। মানে আমার বিশ্বাস করা তো আমার জানা আছে। তা একটু জল দাও, মুখ শুকিয়ে যাচ্ছে তো। হ্যাঁ একটু। তা এইগুলো আমাদের অন্তত আস্তে আস্তে কে সরিয়েছিলেন? গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর। আর বাউনে বলেছিল কি, তোর মা মরে গেছে, কি কারে শোষণ করতে হয় তার ব্যবস্থা সে করে গেছে। পুরোহিত দর্পণ, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। এই বিষয়টা আমি আমার ভাইপোকে, ওর মাঝে একটা বক্তৃতা আমার খুব ভালো লেগেছিল, তাকে একটু অন্তত এই বিষয়ে 5 মিনিটের মধ্যে। তাহলে এই মস্তক মুন্ডন করছি কি জন্যে? আমি অপরাধ করেছি, আমি এই কুকাজ করেছি, আর আমার বাবা মা এই কুকাজ করেছিল, তার জন্যেই আমি মস্তক মুন্ডন করিলাম। এই কথা শুনে তাহলে আমি আমার মা বাবাকে দেখেছি তারা কি কষ্ট করে, চুরি করেনি, কিছু করেনি। কই আমার মা বাবা যদি প্রেতাত্মা হতো, আবার প্রেতাত্মা বলে ঢুকিয়ে দিয়েছে। তার মানে অস্পৃশ্যতা, একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মিশলেই নাকি দোষ হয়ে যায়। তাহলে আমরা ডঙ্কা বাজাবো, হরিবোল দেব, আবার সামাজিকতার পুরনতার বিরুদ্ধে লড়বো না। এ কেমন মতুয়া, কেমন মতুয়া। ওরাকাদির ঠাকুর বাড়িতে গরু বাঁধে থুইছে, কি পেপারে আপনারা দেখছিলেন না? 2.5 মণ চাল, 4 কাঠা জমি। এই হিমাংশু ঠাকুরের এই শ্রদ্ধানুষ্ঠান 2 বছর কি 3 বছর আমাকে ফোন করেছেন ঠাকুর বাড়ির থেকে যে আপনি এই অনুষ্ঠানে আসুন, এখানে তো 50-60 হাজার লোক হবে, আপনাকে প্রধান অতিথি করব। আমি বলছি যে আমি তো ওটাই যেতে পারি না, আমি তো ব্রাহ্মণ দিয়ে কিছু করাই না, আমরা মতুয়া দিয়েই করি, তাহলে এখানে আমি যেতে পারি না। আমাকে নেমন্তন্ন করেছিলেন। তাহলে আমরা যদি বলি যে ঠাকুর বাড়িতে করছে, আরে আমরা যদি ঠাকুরনগর মানি, পিয়ার ঠাকুরের অনুষ্ঠান আমরা 5 জন মিলে করেছিলাম। আমি তো তখন যুবক, সেই 5 জনের মধ্যে আমি একজন ছিলাম। তারপরে কপিল ঠাকুর মারা গেলেন, মৃদুল ঠাকুর মারা গেলেন, বড়মা মারা গেলেন, রাষ্ট্রীয় মর্যাদায় তাদের স্যালুট জানিয়ে তারপরে আমরা মতুয়ামাতে করলাম। তাহলে আমরা ঢঙ্কা বাজাবো, মা মরে গেলে বাউনের কাছ থেকে নিয়ে। আর একটা লোহা বাঁধা থাকে, লোহা বাঁধা থাকে যে
বাবা পেট হয়ে রয়েছে, ঘুরতেছে, যাতে ওই পেতে না ধরতে পারে। কেন? একটা সাদা পোশাক পরলাম যে আমার বাবা মরে গেছে, এই একটা লোকে জানানো হলো যে আমার বাবা মারা গেছে বা মা মারা গেছে। তাহলে এত তো বিয়ে দিলাম, এমডির বিয়ে দিলাম, আইএস অফিসারও বিয়ে দিলাম, সেদিনকে একজনের অধ্যাপিকার বিয়ে দিলাম, কই অসুবিধা তো হচ্ছে না। তাহলে আমরা তো বাংলায়, ওরা রাখেন নারায়ণ শিলা, আমরা রাখি হরিচাঁদ গুরুচাঁদের ফটো। তাহলে হরিচাঁদ গুরুচাঁদ আমার কেন দেবতা? হরিচাঁদ গুরুচাঁদ ছাড়া আমরা কারুর পুজো করবো না। আমরা এততম তু আছি, সব বাড়িতে আমরা দেখি। আমি মানে এই কথাগুলো বলছি কেন, আমি নিজে দেখি। আমি গ্রামে আসতে পারি না। আমি গত বছর এই মঙ্গলবারে এসেছিলাম, আর এই বছর আমি মঙ্গলবারে এসেছিলাম। আপনারা নিজেরাই তো দেখতে পেয়েছেন, এখানে এনেছি 19খানা বই লেখা হয়ে গেছে। তার 11খানা বইতে আমার 22 লক্ষ টাকা খরচ। কেননা একটা বই হলো 1000 পৃষ্ঠা, এ বই উঁচু করাই যাবে না। তারপরে সব 32 পৃষ্ঠা করে ফটো দিয়েছি। তারপরে ইয়েতে সেখানে কিন্তু আমাকে ঢাকার থেকে একজন লিখছে যে আমরা ইসকনে যাই, রামকৃষ্ণ মিশনে যাই, তাদের বই দেখে খুবই খুশি হই, কিন্তু একটা দুঃখ থেকে যায় যে মতুয়াদের এইরকম বই বেরোয় না। তখন আমার বই, কেননা আমি 75 সাল থেকে মতুয়া নিয়ে চর্চা করছি, আমার এই গবেষণা দেখছি যে এত লেখা হয়ে গেছে। একটা লেখা 1400 পৃষ্ঠার বেরোবে, নমশূদ্র জাতির সংস্কৃতি, প্রথম অধ্যায় হাসরা পুজো, এই বেল পুজো, জল নামানো, এই ফরিদপুরের মধ্যে আছে সূর্য পুজো আছে, তো উত্তর ফরিদপুরের মধ্যে আছে এই ছট পুজোর মতন সূর্য পুজো। তারপরে হলো আমাদের কুলো নামানো ব্রত, আল্লাহ মেঘ দে পানি দে, এটা আমরা জানি, কিন্তু এইটা আমরা কিন্তু ভুলে গেছি যে ডোলের বেসন ডোলে রলো হালে কিষেন পুড়ে মলো, ওলো মেঘারানি হাত পা ধুয়ে ফেলা পানি, এবার বড় খন্দ সাগে বড় গন্ধ, কচু তলায় হাঁটু জল, কলা তলায় গলা জল। এর সমস্তার্থ কি? নারীরাও কামনা করছে ওই বেদের বরুণ দেবতা, কিন্তু আমাদের দেবতা নয়। আমাদের দেবতা হল, আমাদের কল্পনায়, নমসূত্রের কল্পনায় হলো নারী মেঘারানী। তার কাছে জলের জন্য প্রার্থনা করছে। আমি নিজেই দেখেছি ঘাটের থেকে জল নিয়ে ওই কালীর থানে দিত, এবং খুব পবিত্র ভাবে। এগুলো আমরা ভুলে যাচ্ছি। তাহলে কুলোনা মানো। তাহলে আমি সাঁওতালদের উপর একটা বক্তৃতা করতে গেছিলাম লন্ডনে, কলকাতা, আর একটা বক্তৃতা করতে গেছিলাম এশিয়াটিক সোসাইটিতে। সেটার বক্তৃতা 2 দিনের জন্য আমাকে 20,000 টাকা দিয়েছিল, ওটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের। সেখানে আমার বিষয় ছিল ইংরেজিতে, এই নর্থ ইস্ট ইন্ডিয়ার ফোক সংস অ্যান্ড ফোক লিটারেচার এবং রিলিজিয়াস মুভমেন্ট। তার উপর বক্তৃতা করতে আমি স্বর্ণখালীর থেকে একটা গান, যে গান আমি ইংরেজিতে ব্যাখ্যা করবো, ওরা গানটা গেয়ে দেখবে। সে গানটা গাতি যে তারা ওখানে গিয়ে অত বড় মঞ্চ আর অত বড় ব্রিটিশ পিরিয়ডের ইয়ে দিয়ে, একদিন সাল করিয়া কারণের বাসে ও দয়নারা, এই যে টানতে হয়। তাহলে এগুলো তো আমি শুনেছি। অষ্টক আমরা, আমার ভাইয়ে যে বিশু আছে, ওরা আমরা দিয়ে, তাহলে অষ্টকের সঙ্গে নমসূত্রদের যে নারীর যোগ, এটা ভুলে যাচ্ছে। বারাসে গান ভুলে যাচ্ছে, শাড়ি গান ভুলে যাচ্ছে। এগুলো সব কালেকশন করে আমার প্রায় 1400 পৃষ্ঠা হয়ে গেছে। তারপরে নৃত্য, মানে 7টা অধ্যায়ে ভাগ করেছি ও বইটা। আরেকটা বই শুরু করেছি, নমসূত্র মুভমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ডিভাইডেড ইন্ডিয়া। তারপরে এটা MA-তে, আমি তো এখনো অধ্যাপক, MA-তে পড়াতে হয়, আমি মুখে মুখে পড়াই, কিন্তু বই তো দরকার। তাহলে আমি বাড়ি আসবো কি করি? 1938 সাল থেকে নমসূত্ররা মন্ত্রিসভায় ছিল, আর এই মন্ত্রিসভায় নেই কেন? এই প্রস্তাব আবার দিয়েছিলাম, দেখলো যে এ লোক তো খারাপ কথা বলছে না। তারপরে বিশ্ববিদ্যালয় একটা অনুমোদন করলো, সুটিকটা অনুমোদন করলো, তারপরে ওই
হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় বললো যে আমরা এটা কয় মাসের মধ্যে অনুমোদন করে দেব। আমি এই আন্দোলনগুলোর সঙ্গে আছি। আজকে নাগরিকত্ব নিয়ে যে অবস্থা, 71 সালে আমি জানি ওই কানাইপুর থেকে আমাদের প্রতিটা ইয়েতে যদি নাগরিকত্বর ব্যাপারটা আসে, তাহলে কিন্তু আসামে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ নবশূদ্র ডি ভোটার হয়ে আছে, তাদের কোনো নাগরিকত্ব নেই। আর আজকে যদি নিঃশর্ত নাগরিকত্ব না দিতে পারে, যদি শর্ত, আমি তো এখানে জন্মেছি, আমার বাবা ওখান থেকে মুসলমানের লাথি খেয়ে আইছিল কিনা, ইংরেজিতে যেটা 19 সালের ওটা বেরিয়েছে সেটা যদি দেখেন, তখন মনে হবে কয়টা নবশূদ্র নাগরিকত্ব পাবানি। রাজনীতির দায়, এটা কিন্তু রাজনীতির সচেতন করার কথা বলছি যে আমাদের কিন্তু মহাবিপদ। তাই আমি এই বয়সটা 2 বার অনশন করেছি ঠাকুরবাড়িতে। এখনো আমার 3টে কেস রয়েছে, সে কেসের টাকা তো কেউ দেয় না, আমার তো উকিলের কাছে, তা তো স্বজাতির কাজ করতে করতে। একটা কেস রয়েছে 1993 সাল থেকে, যে সিপিএম এর সময় আম্বেদকরের মূর্তি ভেঙে দিয়েছে, আর আমি গেছি প্রধান অতিথি, আর নকুলদা গেছে প্রধান বক্তা। এইবার সেইখানে 1.5 ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছিলাম। 1993 সাল তো আমার যুবক বয়স। তখন ওরা 2 দিনের মধ্যে খুঁজে বের করেছিল শ্বেত পাথরের মূর্তি। যেখানে আমার মানুষ অত্যাচারিত হবে, যেখানে আমাদের মানুষ অধিকারবিহীন হবে, রাজনীতি নির্বিশেষে, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, আজকে এখানে দাঁড়িয়েও বলছি, যেমন তেমনি আপনাদের আমার সমাজের জন্য রাস্তায় দাঁড়িয়ে আমি আন্দোলন করব, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। জয় হরিচাঁদ।